প্রিয় বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতি। আলোচনা অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। আমি জাতীয় প্রগতিশীল কাউন্সিল এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। তো আলোচনা শুরু করা যাক। এ কথা অনস্বীকার্য যে পুঁজিবাদের পতন অবশ্যম্ভাবী। পুঁজিবাদ তার নিজের বেড়াজালে নিজে আটকে যায়। পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের প্রত্যাবর্তন জরুরি, নইলে ডলারের মূল্যমান হ্রাস বৃদ্ধি ঘটবে না, শেয়ার বাজারে ঘন ঘন দরপতন ঘটবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ হলো, তেল ক্ষেত্র দখল হতে চলেছে, অস্ত্র ব্যবসায় লাভ আসতে শুরু করেছে। ইসরায়েল যুদ্ধাস্ত্র হাতে পেয়ে বরাবরের মতো খুশি। অস্ট্রেলিয়া সুযোগ খুঁজছে বৈশ্বিক রাজনীতি হাতিয়ে নেবার, ভারত হাল ছেড়ে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যিনি 1989 সাল থেকে শুরু করে 2026 সালের ফেব্রুয়ারিতে তার মৃত্যু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় এই পদে ছিলেন এবং দেশের রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে সর্বোচ্চ ক্ষমতাধিকারী ছিলেন। তিনি 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1980-র দশকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। দেখা যাক এই শূন্যতা পূরণে আরও কতদিন সময় লাগে। বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতিতে কমিউনিস্টদের দাঁড়ানো ঠিক হচ্ছে না। মূল প্রশ্নটা হচ্ছে, কমিউনিস্টরা আদৌ মুখ নিয়ে দাঁড়াতে পারবে কিনা, সেটা নিয়েই। এখানে ধর্মীয় রাজনীতি বা বুর্জোয়ার প্রসঙ্গ আসছে না। একটি দেশে সমাজতন্ত্রীরা হেরে গেলে বৈশ্বিক সমর্থন পাওয়া যাবে না। জাতিসংঘ বা ভারত সঠিক বক্তব্য নয়। বক্তব্য হলো শ্রমিকের মুক্তি, কৃষকের মুক্তি। এই দুটি শ্রেণীর পক্ষে যারা কথা বলবে তারাই বাংলাদেশ ও বিশ্বে গ্রহণযোগ্য। বাংলাদেশ কেন বহির্বিশ্বে দাঁড়াতে পারবে? এখানে শ্রমিক ও কৃষক পুরো মাত্রায় সংগঠিত। সমাজতান্ত্রিক বিপ্লব শুধুমাত্র একটি শ্রমিক বিক্ষোভ দিয়ে পুনরায় ঘটানো সম্ভব। বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে জনতার একটি সঠিক অবস্থান নিয়ে। তাছাড়া কে কাকে কি বোঝাতে পারবে সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে। আশার দিক হচ্ছে কমিউনিস্টদের তারপর পাত্তা দিতেই হচ্ছে। তাছাড়া ন্যূনতম অর্থে একটি প্রগতিশীলতা আর কোনোভাবেই দাঁড়াবে না। ফলে সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এমনকি বুদ্ধিজীবীদের মধ্যে শূন্যতা দেখা দেবে। এমন পরিস্থিতিতে একটি প্রিয় দেশাত্মবোধক গান ও কবিতা হয়ে উঠতে পারে প্রশ্নবিদ্ধ। কেউ প্রতিক্রিয়াশীল বলে দিয়ে আসলেও কিচ্ছু করার নেই। বাস্তবিক পক্ষে বলতেই হয়, কেউ প্রতিক্রিয়াশীল বলে দিয়ে আসলেও কিচ্ছু করার নেই। একটি ভিত্তিহীন নির্বাচনের উপর দাঁড়িয়ে বাংলাদেশ। নির্বাচন কোনো রাজনৈতিক সংস্কৃতি ধারণ করে না। এক প্রজাতির বাকহীন জনতার সবাক হওয়ার মূর্খ পদ্ধতি। তারপরও তারা সকল কমিউনিটির সাথে আজকেও পেরে উঠল না। তারা বরাবর হেরে যায়, আবারও বাকহীন হয়ে ওঠে। শুধু বুর্জোয়া মিডিয়া বোঝে। আদর্শগত তত্ত্বগত ভিত্তিক অযথা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আদৌতে লাভ হয় না। এবারে জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার খেলা চলেছে, পেশি শক্তির ব্যবহার হয়েছে। দেশটাকে গ্রাস করে নিচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। সাম্রাজ্যবাদ ও আন্তঃসাম্রাজ্যবাদকে ঠেকিয়ে রাখবার কোনো কৌশলগত অধিকার বাংলাদেশের নেই। কমিউনিস্টরা এখানে একদমই পাত্তা পেল না। তাহলে সাম্রাজ্যবাদ বোঝাবে কে আর ঠেকাবেই বা কে?
বিশ্ব কমিউনিস্ট আন্দোলন বাংলাদেশকে আর কোনো প্রকারের সহায়তা দিতে রাজি নয়। শিগগিরই ভারতে আক্রমণ আসছে। কৌশলগত কারণে কমিউনিস্টরাও পিছু হচ্ছে। প্রগতি ছাত্র ফ্রন্টের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন কমরেড মুশফিক বরাত। আবার বলছি এই কথাটা, প্রগতি ছাত্র ফ্রন্টের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন কমরেড মুশফিক বরাত। কালো টাকার খেলা, বিকৃত মিডিয়া ও সিলভার পাঞ্চ নির্বাচনে ডামাডোলে হারিয়ে যাচ্ছে বাম সংগঠনগুলো। আবার বলছি, কালো টাকার খেলা, বিকৃত মিডিয়া ও সিলভার পাঞ্চ নির্বাচনে ডামাডোলে হারিয়ে যাচ্ছে বাম সংগঠনগুলো। মোটামুটিভাবে ভাববাদের ডিজাইনকৃত মিডিয়া প্রবেশ আপাতত সম্ভব হচ্ছে না। তাই আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট সহ জাতীয় সরকারের পরিকল্পনা যেতে চাচ্ছি। কারা কারা জাতীয় সরকারে থাকবেন তা নিয়ে দীর্ঘ আলোচনায় বসা জরুরি। আমাদের আলোচনা এখানে শেষ কমরেড। আমরা পুনরায় আলোচনায় ফিরে আসবো এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ সকলকে। প্রগতির জয় হোক বিজ্ঞানের।